শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান এজি। আজকে আমরা মূলত দেশের অর্থনীতি এবং সেই সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে কি আফটারশক হতে পারে ইকোনমিতে, ব্যবসা বাণিজ্যে, অর্থনীতিতে, এইসব প্রসঙ্গ নিয়ে আজকে আলাপ করবো। আর সেসব প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক এ কে এনামুল হক, মহাপরিচালক বিআইডিএস, এবং সেই সঙ্গে রয়েছেন মোহাম্মদ রাশেদ, ভাইস প্রেসিডেন্ট বিকেএমইএ। দুজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। যেটি নিয়ে আলাপ করতে চাই যে দেশের অর্থনীতি আমরা দেখছি যে একসঙ্গে বেশ কিছু বিষয়ে চাপের মধ্যে রয়েছে। মানে মার্চে কিছুটা মূল্যস্ফীতি কমেছে এমন দাবি আজকে অর্থমন্ত্রী সংসদে করেছেন, কিন্তু যদিও মানুষের আয়ে সেটা কতটুকু রিফ্লেক্ট করছে, জীবনযাত্রায় কতটুকু রিফ্লেক্ট করছে, সেটি নিয়ে আসলে ভাববার অবকাশ রয়েছে। এছাড়াও কর্মসংস্থানের যে পরিস্থিতি সেটিও খানিকটা দুর্বল আমরা দেখছি। বিনিয়োগ যেটি হওয়ার কথা সেটিও প্রত্যাশা মতো হচ্ছে কিনা সেটিও প্রশ্নের জায়গা। এর মধ্যে আসলে জ্বালানি তেলের দাম বেড়ে গেল, সেটি আবার এক ধরনের শঙ্কার জায়গা, চাপের জায়গা তৈরি করছে অর্থনীতিতে এক ধরনের। এখন সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখা আসলে কঠিন হবে, এটা তো বোঝাই যাচ্ছে। সুতরাং নতুন সরকারের সামনে যে প্রশ্নটা চলে এসেছে যে কিভাবে অর্থনীতির চাকাটা সচল রাখা যায় বা রাখতে হবে, তো সেই প্রশ্ন দিয়ে আলাপ শুরু করতে চাই। প্রথমেই ডক্টর এ কে এনামুল হক, আপনাকে দিয়ে আলাপ শুরু করতে চাই। অনেকগুলো বিষয় ইলেকশনের পরে নতুন সরকার আসার পরে ফেস করছে এবং এগুলো যে অস্বাভাবিক তাও না, এগুলো পৃথিবীতে ঘটছে, আমরা তার পার্ট। আমি বিনিয়োগের কথাতে যদি আসি প্রথম দিকে, যে বিনিয়োগের ক্ষেত্রে এই চাকা ঘুরতে অ্যাটলিস্ট বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। মানে বাজেটে আমি এখনও যেটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটা কী হবে সে নিয়ে অর্থমন্ত্রী বলি বা অর্থনৈতিক কমিশন বলি, যেভাবে যেটা পরিকল্পনা কমিশন বলি, সবাইকে একটা ন্যারেটিভে আসতে হবে যে এই হচ্ছে আমাদের প্ল্যান। একটা ন্যারেটিভ তারা দেওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে সরকার ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ইকোনমি তৈরি করতে চায়। এই শব্দটা এনাফ না, আসলে কি করতে চাই এটা আস্তে আস্তে প্রকাশ করাটা উচিত। এটা হচ্ছে প্রথম দিকে। সুতরাং আগামী বাজেটের আগে বিশেষ করে চাকা খুব বেশি ঘুরবে না, মানে এটা হচ্ছে আমার অবজারভেশনটা বললাম। আর যেটা হচ্ছে যে আমাদের ইরান ওয়ারের ফলে ফেব্রুয়ারির 28 তারিখে শুরু হলো, আজকে হচ্ছে এপ্রিলের 21 তারিখ, আজকে প্রায় 2 মাস হয়ে গেছে। কেউ আশা করে না এতদিন যুদ্ধ চলবে। একটু শুরুতে মনে হচ্ছিল সব এটা যদি ইউক্রেনের মধ্যে গড়ায় বিপদ আরও বাড়বে। জ্বালানি তেলের দাম যদি আমি আশা করি দেশের ভেতরের চেয়ে বাইরেরটা দেখা বেশি ইম্পর্টেন্ট, এই কারণে যে আমাদের প্রচুর ইম্পোর্টেড প্রোডাক্ট আছে, বিশেষ করে হুইট, আমাদের ফার্টিলাইজার ইম্পোর্ট করি, এগুলো সবগুলোতে কস্টিং ডাবল হয়ে গেছে। এবং এর ফলাফল যেটা হবে আমি মনে করি মূল্যস্ফীতির প্রভাবটা আগামীতে পড়বে। মানে আমি যখন এই নেক্সট ফসলগুলোকে ইম্পোর্ট করতে যাব, প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে যাবে গ্লোবালি, এবং সেটার জন্য প্রিপারেশন নেওয়াটা ইম্পর্টেন্ট আমার কাছে। এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন জ্বালানি তেলের যে দাম বাড়ানো, এটা অবশ্যম্ভাবী ছিল। মানে আমরা যেভাবে তেলের জন্য লাইন আপ করেছি, এবং দুর্ঘটনা যেমন আমি আজকেই শুনছিলাম একজনের কাছে, সেটা হচ্ছে যে একজন মোটরসাইকেলের মানে যিনি মোটরসাইকেলের কাজ চালান, উনি অতিরিক্ত তেল বোতলে করে নিয়ে বাসায় ঢুকলেন, আগুন ধরে গেছে সাথে সাথে বাসায়, কারণ সিটাপোটা পড়ছে রান্নাঘরে ছিল। এই যে পুড়ে গেল, পুরা ফ্যামিলিতে 2-3 জন লোক হসপিটালাইজড। তাই এরকম ঘটনা আরও ঘটতে যাবে, এবং আমরা একটা দাহ্য পদার্থ এটা যে এইভাবে। স্যার, এখন প্রশ্ন এসে যায়, মানে তাহলে যে কারণে দাম বাড়ানো হলো, বলা হচ্ছে রাষ্ট্রমন্ত্রী যেমন সংসদে বললেন যে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে এই জ্বালানির বাজারে শৃঙ্খলা এবং জ্বালানির জন্য পাচার না হয়ে যায় সেটিকে বন্ধ করার জন্য। দাম বাড়ানোর পর কি সেই শৃঙ্খলা ফিরেছে আদৌ? এখন আমি মানে আজকের পত্রিকার খবর হচ্ছে 8 ঘন্টার লাইন 2 ঘন্টা হয়েছে, মানে ওইটা। কিন্তু প্রথম কথা হচ্ছে সরকার গোড়া থেকে একটা বলছে যে আমি করব না, কিন্তু আমাদের আচরণও ঠিক ছিল না। আমরা যে কাজটা করেছি, আমরা আর শ্রীলঙ্কা, এই দুটো কান্ট্রিতে এরকম একটা ঘটনা ঘটছে যেখানে মানুষ উপচে পড়ে জ্বালানিতে মজুতদারি কাজটা করছে, এবং এটা ধনী দরিদ্র নির্বিশেষে। স্যার, এটা নিয়ে কি এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের জায়গা ছিল কিনা? যেমন জ্বালানি তেলের দাম বাড়বে এই শঙ্কা মানুষের মধ্যে ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল দাম বাড়ানো হবে না। হ্যাঁ, সেটা সরকারের উদ্দেশ্য ছিল ইনফ্লেশনের ইম্প্যাক্টটাকে কমানো, কিন্তু মানুষ যখন এটাকে বিশ্বাস করছিল না, দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। কিন্তু শেষ পর্যন্ত দাম যখন বাড়লো তখন যারা মজুত করছিল তাদের আশঙ্কা তাদের লাভ হয়ে গেছে। সুতরাং এটাই ছিল আমাদের প্রবলেম। তবে এদেরকে এখনো খুঁজে বের করে ধরা উচিত। এই কারণে
এই আচরণটা অ্যাকসেপ্টেবল আচরণ না। কিন্তু স্যার সরকারকেও তো আসলে রিয়েলিটিতে ব্যাক করতে হবে, মানে এক ধরনের আনরিয়েলাইজ কথাবার্তা যদি বলা হয়ে থাকে। আমি বলি তাইলে তো দাম বাড়ানো উচিত ছিল দ্বিগুণ, কিন্তু আমরা সেটাও করিনি। মানে সহনীয় মাত্রায় বাড়ানো হয়েছে, যেটা ইকোনমিতে খুব সহজে প্রভাব না পড়ে। স্যার আমি আসবো, আরো প্রশ্ন রয়েছে আপনার কাছে, আমরা একটু মোহাম্মদ রাশেদের কাছে যাই। মোহাম্মদ রাশেদ, মানে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ইকোনমিতে কি এফেক্ট সেটা আমরা শুনলাম। একটু ব্যবসা বাণিজ্যের লোক যেহেতু আপনি, মানে বাণিজ্য রপ্তানি এই জায়গাতে আসলে আফটার শকটা কি হচ্ছে বা কি হতে পারে সামনে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের ব্যবসায়িক ওভারঅল ব্যবসায়ী, যেটা বাংলাদেশের ইকোনমিতে তো আরএমজি একটা অনেক বড় ভূমিকা পালন করে, রোল প্লে করে, কিন্তু আপনি যদি শুধু আরএমজি না অন্যান্য সেক্টরও দেখেন, 5ই অগস্টের পর থেকে কিন্তু যে কোনো বিনিয়োগ, ইনভেস্টমেন্ট ইজ অলমোস্ট কাইন্ড অফ স্টাক হয়ে আছে। কারণ বিনিয়োগকারীদের আস্থা কিন্তু যে কোনো একটা নির্বাচিত সরকারের উপরে থাকে। এবং আমাদের যদি আরএমজির দিকে দেখি, তাহলে আমাদের কাস্টমাররা কিন্তু অনেকটা অর্ডার হোল্ড করে রেখেছিল যে কি হয় দেশে, কিভাবে তারা প্ল্যান করবে। তারা কিন্তু শর্ট টার্ম সোর্সিংয়ের জন্য অতটা ওয়ারিড না যতটা তারা লং টার্ম পার্টনারশিপের জন্য। সো গিভেন দ্যাট সিনারিও, আমাদের কিন্তু মার্চের ডেটা যদি আপনি দেখেন, ইকোনমির একটা ভালো দিকে আমরা, সরকার নির্বাচন হয়ে গেল ফেব্রুয়ারিতে, মার্চে কিন্তু আমরা রিকভারি রোডে ছিলাম, কিন্তু আবারও এই ক্রাইসিসটা চলে আসলো, এই ফুয়েল ক্রাইসিস এবং র মেটেরিয়াল যে প্রাইস ইনক্রিজ করলো। সো এই সমস্ত সব কিছু মিলে কিন্তু আমাদের এই অর্থনীতির চাকাটা আর খুব বেশি মুভ করলো না, ফরওয়ার্ড মুভিং হলো না। তো আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত একটা ভয়াবহ সিগন্যাল। অ্যান্ড ইনভেস্টমেন্ট আবারও স্টপড হয়ে যাচ্ছে, কারণ হলো প্রোডাকশন তো সেভাবে আমরা করতে পারছি না বিভিন্ন কারণে। তো আমার মনে হয় না বাজেট, এই বছরের বাজেট, এটা যদি অত্যন্ত প্ল্যান্ড এবং ইফেক্টিভ বিনিয়োগ সহকারী না হয়, তাহলে আমার মনে হচ্ছে না ইকোনমির চাকা খুব সহজেই। যদিও অর্থমন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীদেরকে, বলেছেন খুব বেশি চাপ আপনাদের উপর তৈরি করবেন না তিনি। এটা ভালো সংবাদ, কিন্তু অ্যাকচুয়ালি আবারও বলবো, কথার সাথে কাজেরও মিল থাকতে হবে। এখন আমরা কিন্তু একটা ক্রাইসিস সিচুয়েশন দিয়ে যাচ্ছি। সরকার, আমাদেরকেও বুঝতে হবে যে সরকারের পক্ষে সব কিছু করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, বিকজ এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস। কিন্তু প্ল্যান আউট যদি আমরা না করি, আমরা যদি মিসকমিউনিকেশন করতে থাকি, তাহলে কিন্তু যেই বেনিফিটটা আমরা পাওয়ার কথা, ব্যবসায়ীরা কিন্তু সেই সিগন্যাল না পেলে সেই রাইট ডিসিশনটা রাইট টাইমে নিতে পারবে। প্রোডাকশনে আসলে কি এফেক্ট পড়ছে এই? দেখেন, প্রোডাকশনে কিন্তু আমাদের এখন পর্যন্ত তেমন কোনো এফেক্ট আসেনি, কিন্তু আসা শুরু হয়েছে। যেমন ফ্যাক্টরিগুলো কিন্তু তেল, এনাফ বয়লারের এবং জেনারেটরের তেল কিন্তু পাচ্ছে না। তো এটার জন্য অনেক ফ্যাক্টরি দেখা যাচ্ছে ফুল টাইম রান করছে না। এবং আরেকটা ব্যাপার হলো যে প্যানিক কিন্তু কাজ করছে, যে আমি যে অর্ডারটা নিব, আমি যদি ফ্যাক্টরি না চালাতে পারি, তাহলে আমি অর্ডারটা এক্সিকিউট করব কিভাবে, আমি শিপমেন্ট কিভাবে এনশিওর করব বায়ারকে। এবং ফুয়েল ক্রাইসিস কিন্তু আমার এয়ার ফ্রেটকেও অনেক বাড়িয়ে ফেলেছে। সো আমি যদি টাইমলি, ইফ আই ক্যানট ডেলিভার অন টাইম, আই নিড টু এয়ার দ্য গুডস, যেটা অ্যাকচুয়ালি ফিজিবল না কোনোভাবে। সো সব কিছু মিলিয়ে আমাদের প্রোডাকশনটা আমরা স্লো ডাউন হয়ে গেছে, এবং আগামীতে এটার প্রভাব কিন্তু আমরা বুঝবো, কারণ ঈদ আসতেছে। আমরা কিন্তু জাস্ট একটা ঈদ শেষ করলাম। এই বছর যদি আমরা প্রথম 6 মাস দেখি, আমরা প্রায় 40 দিনের উপরে কিন্তু বন্ধ, বিভিন্ন অজুহাতে, ইলেকশন, সব কিছুর কারণে প্রোডাকশন করতেই পারিনি। সো প্রোডাকশন কিন্তু চরমভাবে সংখ্যা রয়েছে। আমি ডক্টর এনামুল হক আপনার কাছে আসতে চাই, মানে সরকারের কাছে কি কোনো ভিন্ন অবস্থা ছিল এই জায়গাতে, যে বলা হয় যে ডিজেলটা যেহেতু বেশি ব্যবহার হয়, ডিজেলের দামটা না বাড়িয়ে অন্যগুলোর দাম বাড়িয়ে দেওয়া যেত, ডিজেলটা আগের মতো দাম রাখা যেত কিনা? আমরা তো জানি জ্বালানিতে সরকার প্রচুর কর রয়েছে, ট্যাক্স রয়েছে, এই জায়গায় শুল্ক রয়েছে, সেই জায়গাগুলোতে সরকার তার হিস্সা কমিয়ে সহনীয় রাখতে পারতো কিনা, সুযোগ ছিল? সেটাই তো করলো। মানে আমরা যদি বলি, যে বললাম যেটা, যে দাম যেটুকু বাড়লো, যেটুকু করে না, এখন আমাদের জ্বালানি তেলে প্রায় 50 থেকে 55% ট্যাক্স। সো এখন যেটা হচ্ছে, সরকারের ওই ট্যাক্স থেকেই যাচ্ছে। পেট্রোবাংলা বলবে ভর্তুকি হচ্ছে, আর সরকার বুঝতে পারছে যে আমার ট্যাক্স ইনকামটা আসলে, বিপিসি তো আসলে মুনাফাকারী প্রতিষ্ঠান, মানে সরকারের অন্যতম লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। দ্যাট ইজ ট্রু, কিন্তু না লাভজনক না ওই সেন্সে। যে বিপিসিকে যদি চিন্তা করি, তাহলে তারা ভর্তুকি, যে এখন যেমন পত্রিকা আসলো না, আপনি নিউজ দেখলেন 167 কোটি টাকার ভর্তুকি। যে তেল আমি গত বছর কিনলাম যুদ্ধের আগে, আমার স্টক থেকে ছাড়লাম, সেখানে ভর্তুকি হয় কিভাবে?
এই যে এটা কেউ না কেউ লিক করছে এই নিউজটা, এগুলো আনফেয়ার নিউজ। কারণ এই যে এটা তৈরি করলো এই নিউজটা সত্য না। আজকে এখন থেকে যে তেল আসতেছে এগুলো কিন্তু বেশি দামে কেনা, আগের তেলটা তো বেশি দামে কেনা ছিল না। সেইখানেই সরকার চেষ্টা করেছে ফেয়ার থাকতে বলতে যে দাম আপাতত বাড়াবো না। কিন্তু আমি যা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের আচরণ ওটাকে ফেয়ার রাখে নাই। সুতরাং ভবিষ্যতে কী করতে হবে, দাম বাড়াইলে আমাকেই বাড়াইতে হবে। স্যার শুধু কি আমাদেরই আচরণ নাকি এর পেছনে আসলে বহির্বিশ্বের বা আন্তর্জাতিক কোনো সংস্থার ইনফ্লুয়েন্স রয়েছে, IMF এর কোনো চাপ ছিল কিনা সেটা নিয়ে একটু শুনবো স্যার, কিন্তু আমাদের একটা বিরতির সময় হচ্ছে, একটু বিরতি নিয়ে ফিরে আসি, তারপর আলাপ করবো। দর্শক বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে আলাপ করছিলাম আমরা অর্থনীতির উচ্চচাপ প্রসঙ্গে। আমরা একটু যেতে চাই মোহাম্মদ রাশিদ, আপনার কাছে যেতে চাই, মানে স্যারের কাছে তো যাবোই, তার আগে প্রশ্নটা একটু আপনার কাছ থেকে জেনে তারপর যেতে চাই যে অর্থমন্ত্রী দাবি করছিলেন যে জ্বালানি তেলের দাম টাম বাড়বে না, সব কিছু জনগণ যেন চাপে না পড়ে সেই ব্যবস্থা করছে সরকার। তিনি ওয়াশিংটন গেলেন IMF এর সঙ্গে বৈঠক করতে। ওয়াশিংটন থেকে ঢাকায় ফেরার আগেই আমরা দেখলাম যে জ্বালানি তেলের দাম বেড়ে গেল, এবং তিনি ঢাকায় নামার পরে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন যে IMF এর চাপে এটা করা হয়েছে কিনা, তিনি বললেন যে চাপে করা হয়নি। কিন্তু IMF তো সবসময় চায় যে আসলে ভর্তুকি যেন কম দেওয়া হয়, যেন বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণ করা হয়। IMF তো খুশিই হবে, মানে যেহেতু ঋণের কিস্তি নিয়ে এক ধরনের টানাপোড়েন চলছে, IMF-কে খুশি রাখা তো আমাদের প্রয়োজন এই সময়। দেখেন, আপনি IMF এর অবশ্যই এখানে একটা রোল আছে, কারণ আমাদের জাস্ট আমরা এখনই নেগোসিয়েশনের মধ্যে আছি। টার্মস অ্যান্ড কন্ডিশনে তো এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে এখানে একটা চাপ আমাদের সরকারের উপর আছে। কিন্তু আমাদের কিন্তু এখন সার্বিক অবস্থা বিবেচনা করে গভর্নমেন্টকে কিন্তু ডিসিশন নিতে হবে। কারো প্রেসক্রিপশন শুধু ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে ইকোনমি আগাবে না। আমরা জাস্ট মাত্র একটা ইলেকশন শেষ করলাম, আমাদের একটা স্টাক আপ ইকোনমির অবস্থা ছিল। এখন যদি আমাদের ফেভারেবল পলিসি গভর্নমেন্ট থেকে না হয়, তাহলে কিন্তু আমরা আমাদের ব্যবসা বাণিজ্য সেক্টরগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। তো সেদিকটা আমি আশা করব সরকার সমস্ত স্টেক হোল্ডারদের সাথে বসবে, তাদের কাছ থেকে পরামর্শ নিবে, অবশ্যই সব কিছু বিবেচনা করে একটা ফলপ্রসূ বাজেট রেডি করবে যেটা ইকোনমিকে এগিয়ে নিতে সাহায্য করবে। স্যার আপনার কাছে কি মনে হয়, মানে IMF এর কি এক ধরনের ইনফ্লুয়েন্স কি এখানে ছিল বলে মনে হয়? আমি এতটা মানে বলবো যে এটা কাকতালীয় হতে পারে। মানে আমরা আশা করছিলাম দাম বাড়বে, মানে আমি গত মাসেও একবার বলছিলাম যে আগামীতে দাম বাড়তে যাবে। কেন? কারণ আমরা জানি যে গভর্নমেন্টের নিজস্ব স্টক শেষ হয়ে যাচ্ছে, যখন কস্টিং বাড়বে। কিন্তু আমি বলবো যে এটা কাকতালীয় হতে পারে, কারণ ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে যে জ্বালানি তেলের যে দামটা বাড়লো, যে আগেই বললাম যে এখানে 45 থেকে কোনো কোনো ক্ষেত্রে প্রায় ডাবল হয়ে গেছে, সেখানে আমরা অতটা বাড়াই নাই। ভর্তুকি গভর্নমেন্টের থাকবে, সেটা নিয়ে আমি চিন্তিত না। কিন্তু ইস্যুটা হচ্ছে মূল ইকোনমির ন্যারেটিভটা স্পষ্ট করা। মানে আমরা এখন পর্যন্ত যে জায়গায় আছি এই সরকার আসার পরে, সেটা অনেক ভালো দিকটা হচ্ছে আমরা বলছি ইলেকশন ম্যানিফেস্টোতে অনেকগুলো ওয়াদা ছিল জনগণের কাছে, একটার পর একটা করে যাচ্ছি। কিন্তু ইকোনমির 80% কিন্তু এক প্রাইভেট সেক্টরে যে ন্যারেটিভটা তারা অপেক্ষা করছে সেটা হচ্ছে আমার অর্থনীতি কোন দিকে যাচ্ছে। এখন বাজেটকে নিয়ে যখন আমরা কথা বলি, এখানেও আমি ন্যারেটিভটা পছন্দ করছি না। কারণ বাজেটের কথা বলতে গিয়ে আমরা খালি শুধু বলছি কোথায় ট্যাক্স বাড়বে, কোথায় ট্যাক্স কমবে। বাজেটের ন্যারেটিভটা হচ্ছে কোথায় ট্যাক্স কমালে ইকোনমিটা মুভ করবে, সেই ন্যারেটিভটা কিন্তু আমরা এখন গভর্নমেন্টের কাছে তো টাকা নেই, টাকা তো লাগবে গভর্নমেন্টের। এই কারণে মানে গভর্নমেন্ট কি মানে বেশি বেশি ঋণ করছে আমরা দেখছি। এখন বিদেশি ঋণের উপরেও কি আসলে এক ধরনের চিন্তার জায়গা সরকারের আছে কিনা? কারণ IMF যদি কোনো কারণে আমাদের এই ষষ্ঠ কিস্তি না দেয়, তাহলে যে অন্যান্য সংস্থাগুলো রয়েছে, বিশ্ব ব্যাংক, ADB, জাইকা, উন্নয়ন সহযোগী, তারাও তো আসলে একই ধরনের মনোভাব পোষণ করবে বা নেগেটিভ অবস্থানে যেতে পারে। এই সংখ্যা থেকে IMF এর প্রেসক্রিপশনের দিকে জোর দিচ্ছে কিনা সরকার? না, IMF আর ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে পার্থক্যটা বোঝাই। সেটা হচ্ছে IMF হচ্ছে গভর্নমেন্টের যখন বাজেটের সাথে না, যখন আমার রিজার্ভে প্রবলেম হচ্ছে তখন IMF আসে। আর ওয়ার্ল্ড ব্যাংক আসে আমার যখন ইনভেস্টমেন্টের কারণে আসে। এখন ইনভেস্টমেন্টের যদি হয়, অনেকগুলো অফার আছে, জাপানিজরা অফার নিয়ে আসছে আমার জানা মতে, যে তারা আসছে, সুতরাং সেটা আরেকটা ইস্যু। কিন্তু জাপানিজরা তো ইনভেস্ট করবে না আমার ইনভেস্টররা যদি ইনভেস্ট না করে। সো যে ন্যারেটিভটা তৈরি করা উচিত ব্যবসায়ী দিক থেকে, সেটা হচ্ছে আমি কোনটাকে সেফ মনে করবো। আমরা গত ইলেকশনের পর থেকে আমাদের ন্যারেটিভটা কি হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে কিনা, আইন
সংসদটা কোন দিকে হবে, মানে আমরা কিন্তু এখনো ইকোনমি ন্যারেটিভে যাইনি। আমি মনে করি অচিরেই সরকারের ইকোনমি ন্যারেটিভে চলে যাওয়া উচিত, যে আমি ইকোনমিকে এদিকে মুভ করছি। কারণ আমি যদি আজকে ইকোনমিতে ইনভেস্টমেন্ট না আনতে পারি, আগামী দিনে আরও বেশি আনএমপ্লয়মেন্ট দেখা দেবে। এই যে মানুষ কাজ পাবে না, সেই চিন্তাটা করে, কারণ আমি যদি মনে করি আমার ন্যারেটিভটা ঠিক রাখতে হবে, আমার অনেক ইনভেস্টমেন্ট লাগবে, সেই ইনভেস্টমেন্ট করব, কিন্তু সেখানে যেন আগের মতো আমরা যথেচ্ছা ইনভেস্টমেন্ট না করি, এমন প্রজেক্টে ইনভেস্টমেন্ট না করি যেটা ইকোনমির জন্য যেটার ভার আসলে ইকোনমি মানে বহন করতে সেটা না পারে বা বেশি বেশি চাপের চিন্তা কারণ হয়ে যায়। মোহাম্মদ রাশেদের কাছে একটু যাই, সেটি হচ্ছে যে আসলে এই যে বিনিয়োগ নিয়ে কথা হচ্ছিল, বিনিয়োগটা আসলে আপনার কাছে কি মনে হয় ব্যবসায়ীদের মানে কনফিডেন্সের জায়গাটা কিভাবে গ্রো আপ করে? যখন ফরেনাররা যখন বিনিয়োগ করে তখন লোকাল ইনভেস্টরদের বেশি আসলে কনফিডেন্সের জায়গা গ্রো আপ করে, নাকি লোকালরা বিনিয়োগ করলে ফরেনারদের কনফিডেন্সটা বেশি গ্রো আপ? দেখেন, আমি এই ব্যাপারে একটু বলবো যে আমাদের গভর্নমেন্ট পলিসিগুলো কনসিস্টেন্ট হতে হবে। দেখেন, আমাদের ব্যাংকিং সেক্টর আমরা জানি এখন কি একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু ব্যাংকিং রিফর্মের জন্য অনেক কথা বললাম, আমরা দেখলাম যে অনেকগুলো ব্যাংক প্রবলেমে কেন পড়েছে, কিন্তু এই যে বর্তমানে ব্যাংকিং সেক্টরে আবারও কাজ যেটা আলোচনা চলছে, সেটা কিন্তু খুব ভয়ানক একটা খবর। মানে ব্যাংক রেজুলেশন আইন সংশোধন, মানে আগের মালিকরা ফিরে আসা, আবার আগের আসতে পারে। তা এই সমস্ত যদি কিছু হয়, তাহলে কিন্তু ব্যবসায়ীদের কনফিডেন্সটা ব্যাক করবে না, এবং ব্যাংকেরও কিন্তু সেই কনফিডেন্স থাকবে না কাকে ফাইন্যান্স করবে। তাহলে গ্রোথটা কিন্তু আটকে যাচ্ছে। যখনই লোকাল গ্রোথ, লোকাল বিজনেসম্যানদের ইনভেস্টমেন্ট কনফিডেন্সটা বিল্ড আপ না করবে, যতক্ষণ পর্যন্ত তারা কিন্তু ফরেনারদেরকে আর ওইভাবে অ্যাটাক করতে পারবে না। কারণ ফরেনাররা কিন্তু তাকিয়ে দেখে ইকোনমির সিচুয়েশন কি, লোকাল ইন্ডাস্ট্রি কেমন করছে, এবং এটার সাথে একটা প্যারালাল সামঞ্জস্যপূর্ণ আছে কিনা। তাহলে এই যে ব্যাংকিং রুলস অ্যান্ড রেগুলেশন, তারপর আসেন কাস্টমস, বন্ড, পোর্ট, এই যে এত আমরা কিন্তু প্রতিনিয়তই কাস্টমস এবং বন্ডের কোথাও না কোথাও সমস্যা আটকাচ্ছি। বর্তমানে এখন একটা নির্বাচিত সরকার আছে, তারা যদি এই সমস্ত দিকগুলোকে আমাদের কাছে ন্যারেটিভটা ক্লিয়ার করে এবং পলিসিগুলো যদি একটা লং টার্ম বিজনেস ফ্রেন্ডলি পলিসি ইমপ্লিমেন্ট করে, তাহলে আপনি অটোমেটিক্যালি দেখবেন ইনভেস্টমেন্ট বেড়ে যাচ্ছে ইকোনমিতে। স্যার, আপনার কাছে কি মনে হয় সরকার পরিষ্কার ধারণা দিতে পেরেছে 2 মাসে ব্যবসায়ীদেরকে কনফিডেন্স দেওয়ার মতো অবস্থায়? এখনো আমার কাছে মনে হচ্ছে এখনো ওইভাবে কোনো ন্যারেটিভ তৈরি করে না গভর্নমেন্ট। এটা অপেক্ষা করতেছে আমি বাজেটে, কিন্তু দেরি হওয়ার পিছনে কারণ কি স্যার, এটা মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে আমরা ক্রাইসিস টু ক্রাইসিস যাচ্ছি। মানে এই জন্য আমি এখনো মনে করি সরকারের দিকে দুটো টিম থাকা উচিত। একটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম, আরেকটা হচ্ছে ইকোনমি ম্যানেজমেন্ট টিম। ইকোনমি ম্যানেজমেন্ট টিমে লং টার্ম উনি যেটা বললেন, একটা ইম্পর্টেন্ট কথা বললেন, সেটা হচ্ছে পলিসি এক ধরনের স্টেবিলিটি থাকা উচিত। আমি আজকে ইনভেস্ট করলাম, একজন ইনভেস্টার ইনভেস্ট করলো, 5 বছর পরে পলিসি বদলে গেল, এইরকম পলিসিতে ইনভেস্টাররা ইনভেস্ট করবে না। সুতরাং আমাদের এই ন্যারেটিভগুলো তৈরি করা উচিত। উনি যেমন বললেন ব্যাংকের কথা, এটাও একটা কি বলা যাবে, আমরা হঠাৎ করে ডিসিশন নিচ্ছি। আমি এই কারণে বলছি, আমি কিন্তু পুরোপুরি ওনার সাথে একমত না। এটার কি কোনো মানে আদৌ কোনো প্রয়োজন ছিল যে ব্যাংক রেজুলেশন আইন যেটা করে আগের মালিকদেরকে ফেরত আনার সুযোগ দেয়াটা? না, আমার একটু ভিন্নতা আছে এখানে। আমার কাছে ভিন্নতাটা হচ্ছে এই কারণে যে যেটাই করেন আইনের মাধ্যমে, আপনি যদি মাঝখানে আইন বদলাই ফেলেন ভবিষ্যতে, তাহলে আমিও আজকে ব্যাংকে যাব না। সুতরাং ইউ হ্যাভ টু সি, আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা এক ধরনের বেঞ্জিন, মানে অমুককে শাস্তি দিতে হবে, আপনি আইন মতো শাস্তি দেন, এবং সেটা যে আইনে আছে সেই আইন। এখন আমি আপনাকে ধরতে গিয়ে যদি আইন বদলায় ফেলি, তাহলে ভবিষ্যতে আমাকে ধরতে গিয়ে আপনি আইন বদলায় ফেলবেন। অতএব এইরকম জায়গায় বিজনেস কনফিডেন্স হাসে না। মাথায় রাখতে হবে ন্যারেটিভটা ওইটা, যে আমরা আইন মতো কাজ করি। এখন আমরা সেটা কিন্তু করি নাই। গত সরকারও, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু ওই আইনের ওই রুল করতে না। আপনি বলেন যতগুলো ব্যাংক নষ্ট হয়েছে, শাস্তি হয়েছে কারো? আমি কয়েকবার আপনাদের এখানে বলছি যে আমি কাউকে শাস্তি দিতে পারি নাই, কাউকে অভিযোগ আনতে পারি নাই। আপনি বাংলাদেশ ব্যাংক দায়ী ছিল না কোথাও? কোথায় শাস্তি হলো? তার মানে আমি ভাবছি যেটা, সেটা হচ্ছে আমরা সামহাও একজনকে দেখাচ্ছি। কালকে একজন আমাকে বলতেছিল, খুব ইন্টারেস্টিং, সে বলল যে আমি ব্যাংকের বোর্ডে বসে একদিনে 147টা এজেন্ডা পাশ করিয়েছি। 147টা এজেন্ডা যদি পাশ হয়, তার মানে বোর্ডের পক্ষে এত খুঁটিনাটি দেখা সম্ভব না। তাহলে এগুলো কে দেখে দিয়েছিল? ব্যাংকাররা। তাদের কারো শাস্তি হয়েছে?
সুতরাং আমরা কিন্তু ওইটা না করে আমরা এমন একজনকে ধরার চেষ্টা করছি, আমি আপনারা জানেন, যাকে আসলে ধরাছোঁয়ার বাইরে তিনি, যাকে ধরেন আপনি আইন মতো ধরতে থাকেন, কিন্তু আপনি আইন বদলিয়ে ধরবেন না। আইন বদলিয়ে ধরলে কি হবে, আমি তখন বলবো ভবিষ্যতে এবার ওনাকে ধরছেন, ভবিষ্যতে সরকার বদলাবে একদিন না একদিন, তখন আমাকে ধরবেন। এটা বিজনেস কনফিডেন্স আনবে না। এটা যেটা করে সেটা হচ্ছে দেশ থেকে টাকাটা বিদেশে নিয়ে যাবে এরা, এই যে নিয়ে যাবে, এটা দেশের ক্ষতি হবে। সুতরাং আমরা যেভাবে ইমোশনালি কথা বলি, পলিসি মেকার এত ইমোশনাল হলে চলবে না। সাধারণ মানুষ ইমোশনাল, কিন্তু পলিসি মেকারকে সাবধানে কথা বলতে হবে যে আমি সার্টেন রুল এভাবে। আজকে দেখেন আমেরিকান কী অবস্থা, ওই ইমোশনেই কাজ করতে গিয়ে। রুল বেস সোসাইটি অনেক বেশি গ্রো করে। রুল যেখানে নাই, যেখানে অমুকের কথায় জিনিস বদলে যায়, সেটা খুব দ্রুত ভেঙে পড়ে, সেটা ভেঙে পড়ে। আমার কাছে মনে হয় যে স্যার যেটা বললেন যে দুইটা টিম, আমাদের গভর্নমেন্টে কিন্তু এখন এই জিনিসটা ক্লিয়ারলি যে স্ট্র্যাটেজিটা নিতে হবে সেটা হলো যে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট কিন্তু চলছে, আমরা এখন একটা ফায়ার ফাইটিং মুডে আছি। বাট আমাদেরকে এটা ভুললে চলবে না যে আফটার দ্যাট ইনফ্লেশন কিন্তু বাড়ছে, আমাদের রেমিটেন্সের কি হবে, সব কিছু মিলে যাতে একটা এইটার আফটার ইফেক্টটা কীভাবে আমরা ট্যাকেল করব সেটা কিন্তু এখন চিন্তা করতে হবে। এবং সেটা চিন্তা করবে কারা, এই ক্রাইসিস টিমের তারা না, আরেকটা টিম যারা একটা লং টার্ম স্ট্র্যাটেজি ঠিক করবে এবং পলিসিগুলো সেভাবে অ্যালাইন করবে। আদারওয়াইজ কিন্তু আমরা সমস্যা থেকে আর বের হতে সহসা পারবো না। কিন্তু এই জন্য তো আপনাকে সমস্যাটা দেখতে হবে। যদি যারা আসলে চিকিৎসা করবেন তারা যদি সমস্যাটাই ধরতে না পারেন বা সমস্যাটা ওভারলুক করে যান, তাহলে তো ওষুধ ঠিক মতো আসবে না। এই বিষয়ে নিয়ে শুনবো, আরেকটা বিরতির সময় হচ্ছে, একটু বিরতি নিয়ে ফিরে রাখি দর্শক। বিরতির পর আবার ফিরছি এখন প্রকাশ। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশে। কথা বলছিলাম অর্থনীতির উচ্চচাপ নিয়ে। স্যার, মানে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে ডাক্তারকে কিন্তু বুঝতে হবে যে ডায়াগনোসিস মানে রোগটা কোথায় সেটা ধরতে হবে। এখন যদি অ্যাড্রেসই না হয়, যেমন আমরা শুনছিলাম যে সরকারের মন্ত্রীরা যেটি বলছিলেন, বাণিজ্য মন্ত্রী বলছিলেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মূল্যস্ফীতিতে তেমন কোনো প্রভাব পড়বে না। অর্থমন্ত্রী বলছেন মূল্যস্ফীতি ঝুড়িতে জ্বালানি তেলের অংশ খুব বেশি নয়। যদি সমস্যাটাই আমরা অ্যাড্রেস না করি তাহলে সমাধানের পথ আসলে পাবো খুঁজে? না, একটা হচ্ছে পাবলিক ভয়েসে মন্ত্রীরা সাবধানী হওয়া ভালো। আরেকটা হচ্ছে পলিসিগতভাবে কাজ করা। আমি কিন্তু দুটোকে, মানে আমি যদি আগেই বলি মন্ত্রী হিসেবে দাম বেড়ে যাবে, তাহলে ইট উইল ক্রিয়েট এ প্রবলেম। কিন্তু এটা মুখে বলা আর ভেতরে কিন্তু কাজ করাটা, আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট, সেপারেট করা। কারণ যে অনেক সময় দেখবেন ক্রাইসিস হচ্ছে, বেশি দূরে যেতে হবে না, যুদ্ধে দেখেন আপনি ট্রাম্পের স্টেটমেন্ট দিয়ে বুঝতে পারছেন না যুদ্ধ কোন দিকে যাচ্ছে। গতকালকে আমি শুনছিলাম, তার মনে হচ্ছে শেষ একদিকে আমরা, তার মানে প্রত্যেক দেশ যখন স্টেটমেন্ট দেয়, পাবলিক স্টেটমেন্টে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আমি ওটাকে দোষের মনে করি না, কিন্তু আমরা যদি মনে করি যে হ্যাঁ এটাই একমাত্র রাস্তা, আমি ওই কারণে মনে করি যে পাবলিক স্টেটমেন্ট আর প্রাইভেট আলোচনাটা যেন ভিন্ন হওয়া উচিত। স্যার, আরেকটা প্রশ্ন ছিল আমাদের আলাপে, সেটা হচ্ছে সামনে যেহেতু বাজেট, সরকারকে তো আসলে ব্যয় সংস্থান করতে হবে, সেজন্য আয়ের সংস্থানটাও জরুরি। কিন্তু আমরা দেখলাম যে হিসাব বলছে রেকর্ড পরিমাণ ঘাটতির মুখে রয়েছে এনপিআর। চলতি অর্থ বছরের 9 মাসে শুল্ক কর আদায় ঘাটতি প্রায় 1 লাখ কোটি টাকা। এখন বাকি সময়ে প্রতি মাসে 73,000 কোটি টাকা আদায় করতে হবে এনবিআরকে। এটা আসলে বাস্তবসম্মত কতটা, সেই সঙ্গে আরেকটা প্রসঙ্গ আনতে চাই, সেটা হচ্ছে বৈদেশিক ঋণ। আজকে সংসদে আমরা যেটা শুনলাম, অর্থমন্ত্রীর কাছে প্রায় 78 বিলিয়ন মার্কিন ডলার এই মুহূর্তে। ক্ষমতা গ্রহণের 52 দিনে সরকার 44,500 কোটি ডলার ঋণ নিয়েছে এবং এই ঋণ দ্রুত বৃদ্ধির কারণে চলতি অর্থবছর যে লক্ষ্যমাত্রা ছিল বাজেটের, সেটা অতিক্রম করে গিয়েছে। মানে অতিমাত্রায় ঋণ নির্ভর হয়ে পড়ছে অর্থনীতি। সামনে কোনো সংকট আসতে পারে কিনা? এই জায়গাতে একটু সাবধানে কথা বলা আমি বলবো এইভাবে দুটো। একটা হচ্ছে এপ্রিল, মে, জুন, মানে এই সময়ে সরকার ঋণ একটু বেশি করে, কারণ এই সময় সব খরচটা হয়। মানে আমরা যখন বাজেটটা জুনে শুরু করি, জুলাইতে, এটা তো টাকা ডিসবার্স হয় না, ডিসবার্স হয় শেষের দিকে। আর আমরা যখন টাকা রিসিভ করি এটা আরও পরে হয়। সুতরাং সেই হিসাবে শেষের দিকে ঋণের পরিমাণটা বাড়ে। প্রবলেমটা কিন্তু ঋণে না, প্রবলেমটা হচ্ছে ঋণটা নিয়ে আমি কি করছি। আমি দুটো দিক ইম্পর্টেন্ট মনে করি। একটা হচ্ছে ঋণের টাকা যেন সঠিকভাবে খরচ হয়, এটা যেন দুর্নীতির দিকে না যায়, সেটা তো হয় না এটা কিন্তু এটা ইম্পর্টেন্ট, এটা যদি সরকার সবসময় মাথায় রাখতে হবে। দ্বিতীয় জিনিস মাথায় রাখতে হবে, অযথা প্রজেক্ট না নেওয়া, সেই প্রজেক্টটা নেওয়া যেটা দেশের উপকারে। আমার ওই যে বললাম প্রাইভেট সেক্টরকে উদ্বুদ্ধ করতে লাগবে। এখন আমি প্রজেক্ট নিলাম, তারপরে দেখা গেলো জমি অধিগ্রহণ করতে গিয়ে 2 বছর চলে গেছে, প্রজেক্ট 10 বছরে চলে গেছে, এ ধরনের প্রজেক্ট ফেলে দেওয়া উচিত। কিন্তু চিন্তা করা উচিত যে আমি আমি মনে করি সেভাবে চিন্তা করা উচিত। 5 বছরের একটা গভর্নমেন্ট আসছে, 5 বছরের গভর্নমেন্ট আসাতে সে এই 2 বছর, এই বছর এবং আগামী বছর, সে যত ধরনের ইনভেস্টমেন্ট করার পাবলিক ইনভেস্টমেন্ট করবে।
পরের 3 বছর সেই ফ্রুটস আদায় করবে, যেটাকে আমরা বলি ফসল উঠাবে। সুতরাং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ঋণ নিয়ে ইনভেস্টমেন্টের বিপক্ষে আমি না। আচ্ছা স্যার, আমি আপনার কাছে ফিরবো, এই বিষয়ে প্রশ্ন রয়েছে স্যার, আমি আসবো আপনার কাছে একটু ভাইয়ের কাছে শুনি। সেটা হচ্ছে যে সরকার যখন ব্যাংক থেকে প্রচুর ঋণ, আমরা দেখছি এই গভর্নমেন্ট এবং আগের গভর্নমেন্ট আমরা দেখেছি ব্যাংক থেকে প্রচুর ঋণ নিচ্ছে, তো ঋণ নিলে আসলে বেসরকারিকতার জন্য ঋণ পাওয়াটা কঠিন হয়ে যায়, উদ্যোক্তাদের জন্য শঙ্কার জায়গা আসলে তাহলে কি, মানে আপনারা যখন ইনভেস্টমেন্ট করবেন বা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট করবে তাদের তো আসলে এক ধরনের ফান্ডিং দরকার হয়, যখন গভর্নমেন্টই নিয়ে ফেলে তখন তার ব্যাংকের কিছু করার থাকে না। দেখেন, আমরা কিন্তু ব্যাংকিং সেক্টরটা অলরেডি একটা স্ট্রেনের মধ্যে আছে। ব্যবসায়ীদের কয়েকটা জিনিস বুঝতে হবে। র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে। আমাদের যে আরএমজির কথায় যদি আমি আসি, যে ব্যাক টু ব্যাক লিমিট, আমরা কিন্তু লিমিটটা টাকায় পাই, এবং তারল্য সংকটের কারণে কিন্তু অনেক ব্যাংক ফাইন্যান্স করতে পারছে না। প্লাস ডলারের ভ্যালু বেড়ে গেছে, সো ইম্পোর্ট কস্ট বেড়ে যাওয়াতে যেখানে আমি আগে $2 লাখ আমার লিমিট ছিল, সেটা কিন্তু আমি এখন আই ক্যানট ইম্পোর্ট মোর দেন $100,000। তো যেটা হচ্ছে যে আমার অলরেডি কিন্তু গ্রোথ এদিকে হ্যাম্পার হচ্ছে। প্লাস এই যে চড়া সুদে হাই ইন্টারেস্টে আমরা বরোইং করছি, আমরা কি আসলে ব্যবসা করতে পারছি? এন্ড অফ দ্য ডে যদি আমি বিজনেসই না করতে পারলাম, তাহলে আমি রিটার্নটা ব্যাংকের কীভাবে এনশিওর করব? সো ব্যাংক, এই গভর্নমেন্ট যদি ব্যাংক থেকে ব্যাংকে আরও প্রেশার দেয় পাবলিক বোরোয়িংয়ের জন্য, তাহলে কিন্তু ব্যবসা যথেষ্টভাবে সাফার করবে। আরেকটা হলো যে গভর্নমেন্টের ইনকাম শুধু লোন দিয়ে, মানে এক্সপেন্ডিচার শুধু লোন দিয়ে যে ফুলফিল করতে হবে, সেটাও কতটুকু সঠিক। আমরা যদি ট্যাক্স ব্র্যাকেট, আমরা যদি ট্যাক্স ইনকামটা না বাড়াতে পারি, আমাদের ম্যাক্সিমাম এক্সপোজারে যেতে না পারি, তাহলে কিন্তু গভর্নমেন্টের এই ঘাটতি থেকে এটা তো আপনারা দিতে চান না। যখন আপনাদের সাথে এনবিআর বসে ব্যবসায়ীরা বলেন কর মওকুফ করেন, ট্যাক্স মওকুফ করেন, ভ্যাট মওকুফ করেন। খুব সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু আপনাকে দেখতে হবে যে আসলে কোথায় কোথায় গভর্নমেন্ট ট্যাক্স আর্নিংটা চাচ্ছে। এখন পার্টিকুলার 50টা খাত থেকে যদি ট্যাক্স বাড়িয়ে ইনকামটা বাড়াতে চায়, সেটা ফ্রুটফুল কম হবে কম্পারেটিভলি যদি ট্যাক্স নেটটা বড় করা হয়। গভর্নমেন্ট কি আসলে ইফেক্টিভলি ট্যাক্স নেট বাড়াতে চাচ্ছে? এত বড় একটা দেশে যেখানে 7.5% to 8%, সরকার দেখে আরএমজি থেকে অনেক টাকা আসতেছে, এখানে ট্যাক্স বেট বাড়ায় দিতে, এটাই তো সমস্যা হচ্ছে। কারণ ওই বিজনেস যেটা আপনার চ্যাম্পিয়ন সেক্টর, তাকে যদি আপনি গ্রোথে হেল্প না করেন, তাহলে অন্যান্য সেক্টরগুলো তো ওইভাবে এগিয়ে আসতে পারছে না। সো ইনকামটা কিন্তু অলরেডি সাফার করছে। সো আমার মনে হয় রেদার দেন কোনো একটা পার্টিকুলার সেক্টরকে ট্যাক্স ব্রেকেটের ট্যাক্স না বাড়িয়ে আমরা যদি ট্যাক্স নেটটাকে বড় করতে পারি, তাহলে বরং আসলে সেটা ফ্রুটফুল হবে। স্যার, প্রশ্নটা এটাই আসলে, রাজস্ব বাড়াতে পারছি না, সরকার কি করছে? টাকার জন্য বারবার ব্যাংকমুখী হচ্ছে, ব্যাংক থেকে টাকা নিচ্ছে, সঞ্চয়পত্র বিক্রি করে টাকা নিচ্ছে। তাহলে কি হচ্ছে? এই টাকার বিনিময়ে সরকারকে একটা বিশাল ঋণ ব্যবস্থাপনা করতে হচ্ছে, কারণ এই টাকার বিপরীতে সরকারকে আবার ইন্টারেস্টও দিতে হচ্ছে। সেই চাপে কি ক্রমান্বয়ে চেপে বসছে আমাদের উপর? যদি ইকোনমিক গ্রোথ না হয়, এটা বিশাল চাপ। মানে আমি এভাবে বলি, আমরা যখন গ্রোথ দেখি, গ্রোথ হওয়া মানে কি নেক্সট ইয়ারে আমার ট্যাক্স বাড়বে। মাথায় রাখতে হবে যে এই জন্য আমি বললাম প্ল্যানিংটা ইম্পর্টেন্ট। যে আমি যদি এখন আমার দু ধরনের ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে আমার বেতনের জন্য ইনভেস্টমেন্ট, যেটা আমার রেভিনিউ বাজেটে যায়, আরেকটা হচ্ছে ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট। ভবিষ্যতের জন্য যে ইনভেস্টমেন্টটা করি, সেখানে আমি কেন ঋণ করব না? কারণ ভবিষ্যৎ বেনিফিট পাবে, অতএব তারা পে করবে, পার্টলি আমি পে করব, পার্টলি তারা। সুতরাং মাথায় রাখতে হবে, আমি এই জন্য বলবো ইনভেস্টমেন্ট কোয়ালিটিটা, আমি সেই ইনভেস্টমেন্ট করব যেটা ভবিষ্যতে যদি আমি দিয়ে যাই কোনো সম্পদ, আমি বড় করব। বড় নিয়ে আমি অত বড়োয়িং নিয়ে চিন্তিত না। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এই বড়োয়িংটা আমি কেন করছি, এই মুহূর্তে বড়োয়িং নিয়ে আমি চিন্তিত না। কেন বললাম? আমরা একটু আগে আলোচনা করলাম যে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট হচ্ছে না, অতএব গভর্নমেন্ট নিচ্ছে, এটাতে ইনভেস্টমেন্ট আটকাচ্ছে না। বরং ওটা ইম্পর্ট্যান্ট কথা উনি বলছেন যে ব্যাংকের উপরে মানুষের আস্থা আছে কিনা। ব্যাংক টাকা কোত্থেকে দেবে? মানুষ ব্যাংকে টাকা রাখতে রাজি হচ্ছে না। ব্যাংক যদি আস্থাভাজন না হয়, আমার ফাইন্যান্সিয়াল যদি খেয়াল করে দেখেন, ব্যাংক ক্রাইসিস কমবে না। এখন তারা ইন্টারেস্ট বাড়িয়েও মানুষের কাছ থেকে টাকা নিতে পারছে না। মানে যদিও আমরা বলছি ইন্টারেস্ট এখন বাড়িয়েও টাকা নিতে পারছে না, কারণ মানুষ এটাকে বিশ্বাস করতে পারছে না। যারা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন টাকা রাখছিল, 9টা অলরেডি ব্যাংকরাপ্ট, এবং মানুষ দেখতেছে। এটা তো আসলে পরিষ্কার কিনা আমরা তো জানি না, মানুষ তো এক ধরনের অবিশ্বাসে ভুগছে। এই যে আগে আমরা দেখলাম যে কতগুলো ব্যাংকে আসলে মার্জ করার চেষ্টা হলো, ইন্টারিম এসে সেই মার্জগুলো করলো না, আবার দেখা গেল যে 5টা ইসলামী ব্যাংককে নিয়ে একটা সম্মিলিত ব্যাংক করা হলো, এখন সেটাও ফ্রুটফুল হলো কিনা, তার সেই সব গ্রাহকরা রাস্তায় নেমে আন্দোলন করছে, মানুষ আস্থা রাখবে কিভাবে? এক্স্যাক্টলি। তো এই জায়গাগুলো সলভ করতে হবে। আমরা যেটা বললাম যে ইকোনমি ন্যারেটিভটা নাই,
আমরা বসে আছি। স্যার ন্যারেটিভের জায়গা তো আসলে এক ধরনের মানে বাস্তবসম্মত বা বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করতে হবে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের টাকা কোত্থেকে আসবে? এই পক্ষ থেকে যখন প্রশ্ন তোলা হলো, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যেসব টাকা পাচার হয়ে গেছে সেসব টাকা ফিরিয়ে এনে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের টাকা দেওয়া হবে। এটা কি বাস্তবসম্মত বলে মনে হয়? কতটুকু বিশ্বাসযোগ্য জায়গায় বা ন্যারেটিভটা? এটা কে বলছেন আমার মনে নাই, বাট এটা বিশ্বাসযোগ্য বক্তব্য না। আমার যদি কৃষক কার্ডকে টাকা দিতে হয়, গরিবকে টাকা দিতে হয়, আমার ব্যবস্থা আমার দেশ থেকে করতে হবে, এবং এই জায়গায় বরোইং করলে হবে না, এই জায়গায় ট্যাক্স ইনকাম থেকে আসতে হবে। কিন্তু আমি যখন রাস্তা বানাবো, আমি যখন ব্রিজ বানাবো, সেখানে আমি বরোইং করবো, কারণ তা না হলে এই জেনারেশনকে বলছি যে তুমি সব টাকা ইনভেস্ট করো। সেই জন্য ইস্যুগুলো এটা হচ্ছে, আমি এই জন্য বারে বারে বলছি যে আমার গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। আমি সেই কারণেই বলছি যে আমি বড় করতে আমার কোনো আপত্তি নাই, এবং আগামীতে বড় বাজেট করে যদি ইকোনমিটা বড় না হয় তাহলে বিপদে পড়বো। তখন আমরা যে ভয়টা পাই সেটা হচ্ছে যে আমি যদি দুর্নীতি করি, ইনভেস্ট করলাম, টাকার অর্ধেক বিদেশে চলে গেল, তাহলে কি হলো? রাস্তা দেখতে রাস্তা, কিন্তু গাড়ি চালানো যায় না। রাশেদ ভাই, দুর্নীতি আসলে ব্যবসায়ীদের মানে ঋণ তো আসলে মানে পাচার তো আসলে যে কেউ করতে পারে না, ব্যবসায়ীরাই করেন। মানে ব্যবসায়ীদের উপরই সবসময় আঙুল আসে। এই ব্যাপারে আপনার মন্তব্য জানা, আপনারা শেষ করবো আজকে। দেখেন, এই বদনামটা কিন্তু আছে, এবং এটা যদি আপনি দেখেন খুব বেশি, এই পার্সেন্টেজটা কিন্তু খুব বেশি না। গুটি কিছু মানুষের জন্য তাদের এত বড় বড় দুর্নীতি, তাদের জন্য কিন্তু একটা পুরা ব্যবসায়িক সমাজই এখন প্রশ্নবিদ্ধ। কিন্তু আমরা যদি পিছনের দিকে যাই, তারা কিভাবে এই দুর্নীতিটা করলো? মনিটরিং এই মেকানিজমটা কি কাজ করেছে? সরকার কি তখন এই জিনিসটাকে ফ্যাসিলিটেট করে নাই? যদি তারা করেও থাকে, এবার আসি সেকেন্ড, তাদের পানিশমেন্টের কি ব্যবস্থা হয়েছে? এই যে টাকা বিদেশ থেকে পাচারকৃত টাকা এনে এই ফ্যামিলি কার্ডের টাকা দেওয়া হবে, এই স্টেটমেন্টই তো বলে তাদের কোনো পানিশমেন্ট হবে না। কারণ বাংলাদেশে তো কোনো আইন, ওইভাবে শক্ত আইন নাই যে পাচারকৃত টাকা আমরা ফেরত নিয়ে আসতে পারবো, নির্দিষ্ট কোনো রোডম্যাপ নাই। তাহলে এটার অর্থই হচ্ছে যে আমি সিগন্যাল পাচ্ছি যে আমি যদি একবার টাকা নিয়ে যাই তাহলে আমার টাকা ফেরত দিতে হবে না, কারণ এই ধরনের স্টেটমেন্ট তো সেটাই সাপোর্ট করে। সো যতদিন পর্যন্ত স্ট্রিক্ট ল এবং রুল না হবে এবং এক্সিকিউশন না হবে, ততদিন পর্যন্ত কিন্তু আপনি দুর্নীতি কতটুকু ম্যানেজ করতে পারবেন সে প্রশ্ন থেকে যায়। সামনে বাজেট আসছে, আমরা এই বিষয় নিয়ে আরো আলাপের সুযোগ পাবো আশা করছি। আজকে শেষ করতে হচ্ছে। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।